নমস্কার বন্ধুরা, বুলার হেসেলে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ তোমাদের নিয়ে চলে যাব গঙ্গাসাগরের দ্বিতীয় ভাগ, মানে গঙ্গাসাগরের আরতি দেখতে। চলো তাহলে দেখে নিই কিভাবে আরতি হয় কপিল মুনির আশ্রমে। আমরা সেদিন সন্ধেবেলা দেখতেই পাচ্ছ চতুর্দিকে আলোর রোশনাই জ্বলে উঠেছে। সামনেই পৌষ সংক্রান্তি, সেই উপলক্ষেই কিন্তু এই সাজো সাজো রব। চতুর্দিকে সব দিকে লাইট জ্বলে উঠেছে, রাস্তার মাঝখানে এইরকম একটা সুন্দর আলপনা দেওয়া হচ্ছিল রং তুলি দিয়ে। আর সেটা দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, তোমাদের জন্য একটু টুক করে তুলে নিলাম। আর দূরে কপিলমুনি মন্দিরটাকে এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে যে বলার কথা নয়। অনেক দূর থেকেই কিন্তু সেই মন্দিরের চূড়া আমরা দেখতে পেয়েছি। এবার চলো পায়ে পায়ে যাই তার সামনে। এবার তো আরতিটাও দেখাবো। আর মন্দিরে যেতেই দুপাশে পড়লো এইরকম নাগা সাধুদের বিভিন্ন রকমের স্টল। আর এখানে সবাই যারা, আমার তো ভীষণই ভয় করছিল এদের সামনে যেতে, যদিও আমি যাইনি, দূর থেকেই আমি এই ছবিগুলো তুলেছি, কিন্তু খুব ভয়ে ভয়ে। তারপরেই ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে, তখন প্রচুর ভক্ত সমাবেশ, কেননা আরতি শুরু হবার জন্য অনেকেই কিন্তু এখানে বসে পড়েছে। আমরা একটু মন্দিরের মূর্তিগুলি, কপিল মুনি, গঙ্গা দেবী, তারপরে সাগর রাজা, এই যে তার ডান দিকে রয়েছে সাগর রাজা, বাদিকে রয়েছে গঙ্গা দেবী। এছাড়াও রাম, সীতা, আরও অনেক আমাদের হিন্দুদের যত দেবদেবী রয়েছে সমস্ত মূর্তিগুলি কিন্তু এখানে মন্দিরটায় সাজানো ছিল। আর বাইরের চত্বরটা তো অসাধারণ। দূরে হচ্ছে হরিনাম সংকীর্তন এবং চতুর্দিকে রয়েছে নানান রকমের আলোর সমাবেশ, যেটা কিনা তোমাদের দেখতে তো ভীষণই মন ভালো লাগছে, আর আমার তো ভালো লাগছেই। এবারে চলো, এটা হচ্ছে এখানে যারা নাকি মানত করে যায় এখানে তাদের জন্য একটা গিট বাঁধারও জায়গা রয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ যে যেখানে কীর্তন হচ্ছে। আর এবারে আরতি শুরু হয়ে গেছে। এই যে দেখো কাসুর ঘন্টা ঢং ঢং করে বাজছে, জানি না তোমরা শুনতে পাবে কি না। আমি একটু মানে সন্দেহপ্রবণ হয়েই রয়েছি, কিন্তু আরতিটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর এটা দেখার জন্য তোমাকে এক রাত কপিলমুনি বা গঙ্গাসাগরে থাকতে হবে, তবেই এই রাতের সন্ধ্যারতি তোমরা খুব ভালোভাবে দেখতে পারবে ভেতরে বসে। এবং আরতি শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এখান থেকে কাউকেই উঠতে দেয় না। আমরা আরতি শেষ হওয়ার পরও বেশ কিছু সময় ছিলাম, কেননা প্রদীপের তাপ দেওয়া হচ্ছিল সবাইকে। বললাম না যে কাউকেই উঠতে দিচ্ছে না, পুরোটা হবে তারপরেই তোমাদের যাওয়ার জন্য বলবে। যাই হোক, এটা একটা বিশাল অনুভূতি আমাদের হলো। আর এটা তো একটা বড় পুণ্যের কাজ। ওই দেখো আমাদের আরতি শিক্ষা নেওয়ার জন্য আমাদের সামনেই চলে এসেছে, কাউকে হুটোপাটি করতে না বলছে। তারপরেই আমরা ঘুরে ফিরে চলে এলাম আমাদের গেস্ট হাউসে। এই দেখে নাও আমাদের গেস্ট হাউসের ব্যানারটা, এখানেও ফোন নাম্বার দেওয়া রয়েছে। তা আমি তারপরেই আমাদের গেস্ট হাউসের পাশেই ছিল যেখানে ভালো গুড় পাওয়া যায়, এই গুড়ের দোকানটায় ঢুকে পড়লাম। এটা ছিল রাত তখন প্রায় 10টা বাজে বাজে। আমাদের গেস্ট হাউসটা ছিল ভারত সেবাশ্রম সংঘের উল্টো দিকে। এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের পেছন দিকের গেট। মানে এই রাস্তা ধরেই তোমাকে ভারত সেবাশ্রম সংঘ বলো মন্দির বলো যেতে হবে। আমাদের রাতের গেস্ট হাউসের ছবিটা একটু দেখে নাও, চতুর্দিকে কি সুন্দর আলোয় সাজিয়ে তুলেছে। ওই যে বললাম, এখন তো এটাই সিজন, মানে সামনে 17ই জানুয়ারি হবে পৌষ সংক্রান্তি, সেজন্য তো বহু পুণ্যার্থীদের সমাগম হয়, এটা তোমরা অনেকেই জানো। আর বহু লক্ষ লক্ষ লোকের সমাগম, যেটা আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তারপর ভোর হতে না হতেই আমার হাজবেন্ড আর সঙ্গীতার হাজবেন্ড গিয়ে নিয়ে চলে এসেছে এই রকম রস, খেজুরের রস, যেটা কিনা আমাদের পলিদি খেতে ভীষণ ভালোবাসে। আমি কিন্তু একেবারেই খাই না। তাই সঙ্গীতা ওকে মন ভরে খাইয়ে যাচ্ছে আর বলছে তুমি আরো খাও। তারপরেই চলে গেলাম সেই দোকানটায় যেখানে রস জাল দিয়ে গুড় বানানো হবে। এখানে যে কত কুইন্টাল রস এর মধ্যে ঢালা হয়েছে সেটা আমি বলতে পারবো না। দেখতেই পাচ্ছ কত বড় একটা কন্টেনারে করে রস জাল দেওয়া হচ্ছে। তখন সকাল 10:30 কি 11টা হবে। আমি জিজ্ঞাসা করলাম এটা হতে কত সময় লাগবে, বলল রাত 10টায় এটা তৈরি হবে। তারপরে এইরকম সুন্দর নলেন গুড় তৈরি হবে, পাটালি গুড় তৈরি হবে, যেগুলো আমরা কিনে নিয়ে এসেছি বাড়িতে। তারপরেই ঘুরতে ঘুরতে এটা পরের দিন আমরা বেরিয়ে যাব, তার আগে চলে গেলাম একটু ভারত সেবাশ্রম সংঘকে
দেখতে। এখানে এসে ভারত সেবাশ্রম সংঘ দেখব না সেটা হয় না। এরা কিন্তু প্রচুর মানে বিনা স্বার্থেই মানুষের আর্তের সেবা করে থাকে। যে কোনো আমাদের প্রাকৃতিক দুর্যোগ হলে ভারত সেবাশ্রম সংঘই কিন্তু সবার আগে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। তাই এখানে যতটা পারো ডোনেশন করা কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত। বেশ বড় একটা চত্বর। দেখো এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে। সবই কিন্তু ওই পৌষ সংক্রান্তির জন্যই তৈরি হচ্ছে। আমরাও ভেতরে ঢুকে দেখে নিলাম প্রণবানন্দজি মহারাজের মূর্তি। যদিও ভেতরটা বেশ অন্ধকার অন্ধকারই ছিল, তেমন কোনো লাইটের ব্যবস্থা ছিল না। সকাল তখন বেলা 11:30 মতন হয়েছে হবে হয়তো, অত মনে নেই। আমরা এরপরেই কিন্তু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে রওনা দেবো, সেজন্য একটা তাড়াও ছিল। তাই খুব বেশি সময় এখানে থাকতে পারিনি। এই টুকটুক করে একটু যতটা পেরেছি তোমাদের জন্য সংগ্রহ করে নিয়ে এসেছি। আর ভারত সেবাশ্রম সংঘ কিন্তু এমনই একটা প্রতিষ্ঠান, এর শাখা সমস্ত জায়গায় রয়েছে। তারপরেই মন্দির চত্বরে চলে এসেছি। এবার এখান থেকে এইসব পুজোর ডালি বা এখানে যা যা পাওয়া যায় এগুলো একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছি। আমরাও কিছু কিনেছি এখান থেকে। আর ফটোশ্যুট তো আমাদের মানে হতেই হবে, সে গেস্ট হাউস হোক, নদীর পাড় হোক। আর কিছু দেখার নেই। এবারে আমরা রওনা দিলাম বাড়ি ফেরার পথে। কিন্তু আমরা যাব বেশ কিছু সাইট সিইং দেখতে। কিন্তু আমাদের সময় একেবারেই ছিল না। তাই আমাদের টোটোওয়ালাটা একটা জায়গায় নিয়ে গেল, যেটা হলো নাগ সরোবর। এটাই দেখে এটা হলো শুনলাম যে এটা নাকি এর উল্টো দিকেই নাকি রামকৃষ্ণ মিশন রয়েছে। যদিও সেটা আমাদের দেখা হয়নি। কিন্তু আমরা এই নাগ সরোবরটা দেখেই তো আমাদের মন ভরে গেছে। এখানে দুর্দান্তভাবে সাজানো গোছানো একটা সুন্দর পার্কের মতন কিন্তু একটা মন্দির এখানে তৈরি হচ্ছে নতুন করে। সেটার জন্যই আমাদের কাছ থেকে কিছু ডোনেশন এরা চেয়ে নিল। এখানে ঢুকতেই পড়লো বিশাল একটা যজ্ঞকুণ্ড। সেটাও আমরা ঘুরে ফিরে দেখছি। আর জানোই তো আমরা যেখানেই পার্ক সবুজ জঙ্গল দেখি সেখানেই দাঁড়িয়ে পড়ি ছবি তুলতে। আমি কিন্তু ছবি তোলা না তুলে ওদেরকে এক জায়গায় রেখে গোটা পার্কটাই ঘুরে ঘুরে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ওই যে জলের মধ্যে দেখতে পাচ্ছ পুরো নাগরাজের মানে মডেল তৈরি করা রয়েছে। এখানেই নাকি নাগপঞ্চমীর দিন নাগরাজ ওঠেন। এটা নাকি একেবারে চিরাচরিত, যেটা আমি টোটোওয়ালার কাছ থেকেও শুনলাম বা ওখানে যারা ছিল তারাও কিন্তু বললেন। পার্কটা ভীষণই সুন্দর ছিল। যদিও এখন তেমন ফুল দেখতে পাচ্ছি না, যদিও শীতকাল বলেই মনে হয় খুব একটা ফুলের সমাগম নেই। কিন্তু আমি অন্য সময় নাকি এখানে দারুণ লাগে। আর রাতের বেলা নাকি এটা আরও মোহময় লাগে। তবে দেখো দেয়ালের যে কারুকার্যগুলো কিন্তু দেখার মতন ছিল। আমিও ওখানে টুকটুক করে একাই চলেছি। আর পলিদি আর সঙ্গীতা তো নিজেরা ফটো তুলতেই ব্যস্ত। এখানে একটা বিশাল ফাউন্টেনও রয়েছে কিন্তু তখন সেটা বন্ধ ছিল। উম, এই জায়গাটা নিয়ে কিন্তু অনেক পৌরাণিক কাহিনীও রয়েছে। তারপরেই কিছু ফটোশ্যুট আমি নিজে একা একাই করেছি, সেগুলোও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো দেখে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থেকো। চলো আমি তোমাদের সেই নাগ সরোবরের বাসুকীনাথ দেবকে দেখিয়ে দিই। এই যে নতুন মন্দিরটা এখন তৈরি হচ্ছে, এটার জন্যই সবাইকে ডোনেট করতে বলছে। আমরাও কিছু ডোনেট করেছি ওখানে। চলো সেই মূর্তিটা দেখিয়ে নিই। যদিও মন্দিরের সমস্ত গেট বন্ধই ছিল, খুব কষ্ট করেই আমি ছবিটাগুলো তুলেছি। আমি তো ছবি দেখে আমার গাটা পুরো ছমছম করে উঠেছিল। ভেতরটা পুরো অন্ধকার। এরকম বিশাল আকৃতির বাসুদেবের মূর্তি দেখে মন তো ভরে গেছেই। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তাই যারা গঙ্গাসাগর গেছো বা যেতে চাও তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে নিও। আর কিছু বলার নেই। এবার আমাদের ফেরার পালা। যথারীতি যেভাবে গিয়েছি ঠিক সেভাবেই ফিরলাম। আস্তে আস্তে আমাদের লঞ্চ চলে এলো নারায়ণগঞ্জের দিকে। এবারে যে যার বাড়ি ফেরার পালা। ভিডিওটা দেখে যদি সত্যিই ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে যেতে একদম ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। আর এইভাবেই আমার সঙ্গে থেকো। পারলে ভিডিওটা শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমি আগের ভিডিওর লিঙ্ক কিন্তু আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে